আজ আমরা বিশেষ একটা গুরুত্বপূর্ণ প্রেস মিট করতে যাচ্ছি। আগামী 7 তারিখ জুলাই সোমবার আমরা আগরতলা শহরে মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে যে নোটিফিকেশনটা এসেছে, 1 মাস পেরিয়ে গেছে। রাজ্য সরকার, ত্রিপুরা গভর্নমেন্ট ওই ব্যাপারে এখনো পর্যন্ত কোনো ইনিশিয়েটিভ নেয়নি। তার পরিপ্রেক্ষিতে আগরতলা শহরে একটা বড় র্যালি আমরা করতে যাচ্ছি। এই র্যালিটা হবে সম্পূর্ণ রাজনৈতিক এবং ধর্ম ভিত্তিক নয়, এটা সম্পূর্ণ আমরা রাজনৈতিক ভাবে আমরা এই র্যালি করতে যাচ্ছি। আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন আমাদের কাউন্সিল অফ ত্রিপুরা হঠাৎ কনভেনার স্যার বীরেন্দ্র ত্রিপুরা, দেববর্মা বসং থেকে উপস্থিত আছেন প্রেসিডেন্ট স্যার মহানন্দ দেববর্মা, আমাদের ভাইস প্রেসিডেন্ট অমরদীপ দেববর্মা, এবং আমাদের সোশ্যাল ওয়ার্কার অসিত দাস, এবং আমাদের সোশ্যাল ওয়ার্কার আশিরাম রিয়াং, সুরন দেববর্মা সহ অন্যান্যরা এখানে উপস্থিত আছেন। ওই দিনের র্যালিতে এবং আমাদের যে এখানে মাস গ্যাদারিং হবে, সেদিন মহারাজ থাকবেন, উপস্থিত নিজে থাকবেন এবং তিনি র্যালিটা উদ্বোধন করবেন। এবং মহারাজ নিজে কোনো রাজনৈতিক পরিচয় হিসেবে আসবেন না ওই র্যালিতে, তিনি ত্রিপুরার বুবাগারা হিসাবে ওই দিন এখানে উপস্থিত থাকবেন। তিনি আজকে আমাকে কথা দিয়েছেন, গোটাকালে উনি কথা দিয়েছেন উনি থাকবেন আমাদের সঙ্গে, সবার সঙ্গে। তিনি সমাজের সব অংশের মানুষের সঙ্গে ওই দিন মিছিলে অংশ নেবেন। তাই আমরা সারা ত্রিপুরার সব অংশের জনগণকে আহ্বান করব, এটা নন পলিটিক্যাল, নন রিলিজিয়াস একটা মুভমেন্ট, এটা জাতীয় স্বার্থে। কারণ মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে নোটিফিকেশন বাইরে হওয়ার পর আমরা লক্ষ্য করেছি মহারাষ্ট্রে ইতিমধ্যে সেখানকার গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে, গুজরাট গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে, দিল্লি গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে, হরিয়ানা গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে, এবং উত্তর পূর্বাঞ্চলে আসাম রাজ্যেও ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। এবং গতকাল আমি নিউজ দেখেছি যে স্পেশাল টাস্ক ফোর্স তামিলনাড়ু গঠন হয়ে গেছে। কিন্তু ত্রিপুরায় আমরা অনুরোধ জানানোর পরেও, বিভিন্ন মেমোরেন্ডাম দেওয়ার পরেও আজ পর্যন্ত কিন্তু ত্রিপুরায় কোনো ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে না। আমি কিছুদিন আগে গোমতী জেলার শাসক এবং সিপাহী জেলা শাসকের সঙ্গে দেখা করি এবং ওনার কাছে জানতে চাই, 6টা প্রশ্ন করেছিলাম। আপনারা মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে আসার নোটিফিকেশন আসার পর বা ডাইরেকশন আসার পর আপনারা কি কি ইনিশিয়েটিভ নিয়েছেন? উনি বলেছেন আপনার যে চিঠিটা দিয়েছেন আমরা তা লিখিত আপনাকে আমরা জবাব দিব, লিখিত আমরা আপনাকে খুব শীঘ্রই আমরা পাঠানো হবে। এবং এই পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি এবং মহকুমার শাসক এবং পুলিশ এসপিদের সঙ্গে আলোচনা করে জানতে পেরেছি, এই পর্যন্ত কোথাও ডিটেনশন ক্যাম্প করা হয়নি, কোন ডিস্ট্রিক্টে আজ পর্যন্ত স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হয়নি, রাজ্য এবং জেলা পর্যায়ে কিছু করা হয়নি। যারা এখানে বেআইনি অনুপ্রবেশ করছে তাদেরকে শুধু ধরা হচ্ছে এবং তাদেরকে প্রসেসের মাধ্যমে কোর্টে পাঠানো হচ্ছে এবং কোর্টের পরে জেলা পাঠানো হচ্ছে, এর বেশি আর কিছু করা হচ্ছে না। তাই আমরা প্রতিবাদ জানিয়ে এবং মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে যে দিক নির্দেশনা এসেছে তার পরিপ্রেক্ষিতে আমরা আগামীকাল আগামী 7 তারিখ জুলাই আগরতলাতে আমরা র্যালি করব। তার পরবর্তী আমরা কি করব, আমাদের সব সোশ্যাল ওয়ার্কার সহ এনজিও এবং সিভিল সোসাইটি সঙ্গে আলোচনা করে আমাদের পরবর্তী মুভমেন্টটা আমরা সিদ্ধান্ত নেব। হ্যাঁ, নোটিফিকেশনটা আছে আমাদের কাছে, আপনারা নিতে পারবেন। নোটিফিকেশনে বলা হয়েছে 30 দিনের ভিতরে আপনার এখানে ইলিগাল মাইগ্রেন্টকে আইডেন্টিফাই করে তাকে রিপোর্ট করতে হবে, এটা স্পষ্ট বলা আছে। এবং এখানে ডিএম দেরও একটা রুলস আছে, তাদের এখানে ডিটেনশন ক্যাম্প করা, পুলিশ এসপিদেরও একটা ইয়ে আছে, তাদেরকে আইডেন্টিফাই করা যারা ইলিগাল মাইগ্রেন্ট, কিন্তু এখানে করা হচ্ছে না এখানে। এবং এখানে আসাম রাইফেল এবং বিএসএফ এর রুলস আছে, এই যে এখানে সুনির্দিষ্ট এখানে ইয়ে আছে, কিন্তু তারাও কিছু করছে না। সুতরাং এই পরিপ্রেক্ষিতে আমাদের যে এখানে কেন হচ্ছে না সেটাই আমরা জনগণকে এবং সরকারকে বলার জন্য আমাদের র্যালি হচ্ছে। এবং আপনারা এই যে 19 তারিখ মে ডিটেনশন যে ডাইরেকশনে কি আছে এটা আপনারা আসে আমার কাছে আপনারা নিয়ে যাবেন, ওইটা তো স্পষ্ট কার কি রুলস আছে এখানে স্পষ্ট বলা আছে এবং সেই অনুসারে আমরা করার জন্য
আমরা বলছি। आपके प्रेस कॉन्फ्रेंस के बाद जब हमने माननीय मुख्यमंत्री से पूछा था तो उन्होंने बोला है सरकार का जो काम है सरकार वो काम कर रहे हैं, कोई क्या बोलते हैं वो देखने की बात नहीं है, उनका जो दायित्व है वो निभा रहे हैं। तो आपको क्या लगता है गवर्नमेंट का जो काम चल रहा है उसमें आप संतुष्ट नहीं? गवर्नमेंट क्या काज कर रहा है? डिटेंशन कैंप बनाया, स्पेशल टास्क फोर्स बनाया, कोई जगह का ऑपरेशन तो नहीं हुआ। तो गुजरात में तो हुआ, दिल्ली में भी हुआ, अपना महाराष्ट्र भी हुआ, तमिलनाडु में स्पेशल टास्क फोर्स गठन किया। त्रिपुरा में क्या किया? त्रिपुरा में जो इलीगल दिल्ली आता है बांग्लादेश बॉर्डर क्रॉस करके उनका पकड़ते हैं, बाकी तो कुछ नहीं हो रहा है। कहा कर रहा है? मुख्यमंत्री जी आप बोलिए ना, आपने किया क्या? हम संतुष्ट नहीं है। संतुष्ट नहीं तो इसलिए तो हम रैली कर रहा हो 7 तारीख जुलाई में। तो आप क्या चाहते हैं सेंट्रल गवर्नमेंट इसमें? हाँ, हम तो मानते हैं जो मिनिस्टर ऑफ होम अफेयर से जो डायरेक्शन किया है ये जल्दी त्रिपुरा में इम्प्लीमेंट करने के लिए हम मांगे हैं। तो उत्तर पूर्वांचल में असम में वो इम्प्लीमेंट कर रहा है, वहां में ऑपरेशन किया है, आइडेंटिफाई कर रहा है ये इलीगल माइग्रेंट को। त्रिपुरा में क्यों नहीं किया? ये मतलब अगरतला में तो बस्ती है, यहाँ में तो फटाट कॉलोनी है, श्रीलंका कॉलोनी है, डाकाया कॉलोनी है, बहुत खास जमीन में यहाँ में घुसपैठिया में बस्ती बना के बैठे हैं। यहाँ में वो तो हमसे हम देख रहा है, कुछ तो नहीं कर रहा है ना। तो गुजरात में आप देखा है वहां में कितना ध्वजा लेके वहां का पुलिस लेके तो घुसपैठिया को जो बस्ती बांध दिया। त्रिपुरा में क्यों नहीं किया? हम मांगा है जो ये डायरेक्शन है मिनिस्टर ऑफ होम अफेयर से, मेरे पास लेटर भी है ना, जो डायरेक्शन जो कॉपी वो भी है। तो स्पेशली मेरे को भी लेटर है, उसमें लिखा है हमें हमारे पास है, अब देख लीजिए। ये हमें कुछ तो नहीं कर रहा है ना, इसलिए तो मांगा है। আমাদের রেলিটা রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে প্রথমে সেখানে আমাদের জমায়েত হবে। জমায়েতে আমাদের নেতৃবৃন্দ আমাদের থেকে বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশন থেকে এবং আমাদের সিভিল সোসাইটি থেকে এনজিও থেকে ওখানে বক্তব্য রাখবেন। এখানে হবে রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে দুর্গাবাড়ি, তুলসীবতী জেকশন গেট, কামান চৌমনি, পোস্ট অফিস চৌমনি, RMS চৌমনি, দৈনিক সংবাদ অফিস, কর্নেল চৌমনি, স্বামী বিবেকানন্দ ময়দান অথবা আস্তাবল গ্রাউন্ডে গিয়ে শেষ হবে আর কি। এবং সেদিনে আমাদের মহারাজ নিজে আমাদের সঙ্গে র্যালিতে থাকবেন এবং তিনি আজকে বলেছেন যে প্রেস মিটের আগে উনি বলছেন যে আমি থাকবো, তুমি বলে দাও। এখানে লোক হইতে পারে 4 হইতে 5,000 এরকম সম্ভাবনা আছে। আমাদের টার্গেট ছিল 3,000, কিন্তু এখন সবাই সমাজের সব অংশের মানুষ এই ন্যাশনাল ইস্যুটা নিয়ে এখানে আসতে চায়। ওই দিন কোনো পাত্রের ফ্ল্যাগ থাকবে না, আমাদের জাতীয় পতাকা থাকবে এবং আমরা কংগ্রেচুলেশন জানাবো যে মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স দায়িত্বে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজিকে, আমরা প্রধানমন্ত্রীকে এবং বুবাগরাকে আমরা ওই দিনে আমরা ওনাকেও আমরা কংগ্রেচুলেশন কেন জানাবো, কারণ বুবাগরা আমাদের এই আন্দোলন উনি সমর্থন করছেন এবং আমাদের প্রতিটি মুহূর্তে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, সেজন্য ওনাকে করবো। তাই এখন আমাদের সামনে আমাদের কাউন্সিল ত্রিপুরা ফাদার कन्वेनर ये जो इलीगल माइग्रेंट्स इसके कारण नेशन को कितना थ्रेट है क्या? नहीं, ये हमारा जो इतना भारतवर्ष में इतना घुसपैठिया आया जो हमारा नेशनल सिक्योरिटी और सॉवरेनिटी के लिए बहुत थ्रेट है। अपने जम्मू कश्मीर क्या हुआ अब देखा है, असम में तो बहुत जगह में हुआ, त्रिपुरा में आप देखो उस दिन पेपर में निकला, यहाँ में लोकल पेपर बांग्ला में निकला, जो ड्रग्स का जो स्मगलिंग होता है वो बांग्लादेशी है, जो पकड़ ले वो बोला है हम बांग्लादेशी है। तो यहाँ में और भी है जो बांग्लादेशी यहाँ पकड़ते हैं, जेल में रखते हैं, उनके बेल दे देते हैं। तो बेल देने के बाद वो बांग्लादेशी कहाँ चले गया तो पता नहीं है। मैं चीफ जस्टिस को मैंने एक लेटर भेजा तो वहां में रिप्लाई भी आया उन एक्शन के लिए, तो एक्शन चल रहा है। মুখ্যমন্ত্রীকে আমরা চিঠি দিয়েছি, চিফ সেক্রেটারি সবাইকে চিঠি দিয়েছি, যেখানে চিঠি দেওয়ার প্রয়োজন আমরা দিয়েছি এবং পরবর্তী আমরা কি করতে পারি আগামী দিনে আমরা আলোচনা করব। এবং শুধু আমরা মুভমেন্ট শুধু করব না, আইনের মাধ্যমে আমরা কি করতে পারি
সেটা খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন এবং দেখতে পারবেন। আমরা আলোচনা করার পরে সবটা তৈরি হওয়ার পরে আমরা এটা আপনাদের সামনে নিয়ে আসবো। পাশাপাশি যারা এই ধরনের যারা বাংলাদেশ থেকে যারা এখানে এসে স্থায়ীভাবে বসবাস করছে, ওদের যারা কাগজ বানিয়ে দিচ্ছে, ওদের বিরুদ্ধে আপনাদের কি? ওদের বিরুদ্ধেও আমরা আমার প্রতিটি চিঠিতে আমরা লিখেছি, এখানে যারা যে বাংলাদেশি অবৈধভাবে যারা এখানে এসে বসবাস করছেন, যারা কাগজ বানাচ্ছেন, তাদের যে আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ওইটা জেনুইন, কিন্তু ওইটা বাইর করার জন্য যে সমস্ত কাগজ সাপোর্টিং যে ডকুমেন্টস দিয়েছে ওইগুলি সব ফেক। আমরা বলেছি আর ওয়ার্ক গুলিকে চেক করার জন্য কোথায় থেকে সে আছে। এমন এখানে আছে, আমার কাছে তথ্য আছে, আমার হোয়াটসঅ্যাপ ভরে গেছে যে বুজ্জমনগরে এখন ইন্ডাস্ট্রির ভিতরে একজন চাকরি করছেন, ওনার বাবা এখনো বাংলাদেশের হেডমাস্টার। এমন তথ্য আছে যে বিধানসভার নির্বাচনে উনি প্রার্থী হয়ে জিতেছেন, এমএলএ করেছেন, এরকম লোকও আছে। পুরো তথ্য আছে, উনি আসাটা 1980 সনের পরে আছে এখানে, এরকম তথ্য আমার কাছে আছে। এমন লোক আছে পার্বত্য চট্টগ্রাম থেকে আছে, এখানে আগরতলায় বিল্ডিং বানিয়ে বসবাস করছে, এখানে আম বাগান করছে বিভিন্ন জায়গায়। এবং পার্বত্য চট্টগ্রামের থেকে এমন লোক আছে এখানে, মানে আমি যখন রাইসা বাড়িতে যাই বা অন্য অংশে যায়, মানে কি বলবো, সেখানকার মানুষ গ্রাম সেখানে তৈরি হয়ে গেছে, বাগান হয়ে গেছে, প্রচুর লোক ঢুকছে। শুধু এটাই নয় যে ইলিগাল মাইগ্রেনের জন্য কিছু কিছু যেটা এডিসি এলাকা ইতিমধ্যে এডিসি বহির্ভূত করে দেওয়া হয়েছে। বিশ্রামগঞ্জ ওটা একসময় এডিসি এলাকা ছিল, কিন্তু এখানে জনসংখ্যাটা যখন নন ট্রাইবেল বেড়ে গেল, এটা এডিসি বহির্ভূত করা হলো। তারপরে চম্পকনগর বাজার, ওটা একসময় এডিসির এলাকার হাতে ছিল, এটা যখন জনসংখ্যা বৃদ্ধি হওয়ার পরে এটাকে বহির্ভূত করা হইলো। যেমন দুর্গা চৌধুরী পাড়া সেভাবে ওইভাবেই করা হইলো। যেমন কমলপুরের দুর্গা চৌমুনি ব্লকটা, ওটা এডিসি এলাকাতে ছিল, মানে বহির্ভূত করা হইলো। তো এখানে ম্যাক্সিমাম ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, সাব ডিভিশন হেডকোয়ার্টার আগরতলা শহরে আপনি বলুন, নন্দননগর সব বিভিন্ন খাত জমি এলাকায় যে সমস্ত বস্তি আছে, তাদের কাগজপত্র আছে, কেন তাদের কোনো জমির কোনো কাগজপত্রই নাই, কোনো কাগজপত্রই নাই তাদের। আপনি যে বললেন যে রেশন কার্ড, আধার কার্ড ওইগুলা একদম ঠিক আছে, কিন্তু আগুয়ার গুলা কোনো অস্তিত্ব নেই না, আরো না। তাদের যে ওই যে আধার কার্ড বাইর করার জন্য যে সাপোর্টিং ডকুমেন্টস গুলি দিচ্ছে না, বিভিন্ন স্কুলের সার্টিফিকেট বা বিভিন্ন জন্ম তারিখ, এগুলি সব ফেক। না, এগুলি চক্র ইতিমধ্যে মোহনপুর সাব ডিভিশনে কাজল সরকার নামে ব্রহ্মকুণ্ডের একজন অ্যারেস্ট হয়েছে, কিন্তু উনি বেল্টে আছে এবং এটা পেপারে বাইর হয়েছে, লোকাল আমাদের এখানে পেপারে বাইর হয়েছে ইতিমধ্যে। ওটা আমি লিখেছি, এটার কপিতে আমি চিফ জাস্টিসকে লিখেছি। এই যে উনি এত করার পর উনি 100-র মতন আধার কার্ড লোকে বানিয়েছে এবং পাসপোর্ট বানিয়ে দিয়েছে, ওটাই ইয়ে করে দিয়েছে, আমি চিঠিতে দিয়ে দিয়েছি। উনি যে এরকম কাজ করছে, ওনার সঙ্গে আরো উপর লেভেলের জড়িত আছে, ওদের বিরুদ্ধে না, ওনার বিরুদ্ধেও আমরা লিখেছি, আমাদের প্রতিটা চিঠিতে আমরা লিখেছি। শুধু এটা নয়, নির্বাচন কমিশনের আপনার নির্বাচন যে ভোটার লিস্টটা আপনার জানেন, এটা 1994 সনে যখন PN সেশন চিফ জাস্টিস মানে ইলেকশন কমিশনার ছিল, তখন ত্রিপুরাতে 1,35,000 ভোটার তালিকা বাদ দিয়েছিল, কিন্তু এটা তো বাদ দেওয়া হয়নি। এখন বাদ করেছে, বাদ দেওয়ার জন্য বলেছিল, কিন্তু পর্যন্ত করা হয়নি। সেদিনে তো আপনার ওই 5 তারিখ ইয়েতে মে, ওই তারিখে ত্রিপুরার পত্রিকা বেড়েছে, সেন্দন পত্রিকা বেড়েছে, কপি তো আমার কাছে আছে, পেপার কাটিংটা এখন আছে। এটা নিয়ে আমি ইলেকশন কমিশন যাইতেছি, 9 তারিখ আমি দিল্লি যাব এবং দেখা করবো চিফ ইলেকশন কমিশনের সঙ্গে, ওইটা করবো। তাই বাকি অংশটা কিছু যে আমাদের ত্রিপুরা এলাকায় পার্বত্য চট্টগ্রাম থেকে কিরকম ভয়াবহ এখানে অনুপ্রবেশ হচ্ছে, সে বিষয়ে আমাদের সম্মানিত স্যার বীরেন্দ্র ত্রিপুরা কিছু বলবেন। নমস্কার, সাংবাদিক ভাইদের। আমাদের মাননীয় বিধায়ক যে কথাগুলো বলছেন, শুধু মাননীয় বিধায়ক বলে নয়, সেটা ত্রিপুরা রাজ্যের আপামর ত্রিপুরাবাসীর এটা একটা নিরাপত্তার কারণে, অস্তিত্বের কারণে আমরা এই যে মুভমেন্টটা করতে বাধ্য হচ্ছি। প্রথমত যে
আলোচনা আপনাদের থেকে এসছেন বা প্রশ্ন আকারে এসছেন, আমি দেখেছি যেসব এলাকায় বিশেষ করে বাইরে থেকে লোক এসছে, পার্বত্য চট্টগ্রামে আপনারা নিশ্চয়ই জানেন, আমাদের মাননীয় বিধায়ক অলরেডি উল্লেখ করেছেন যে নারকেল কুঞ্জ এটা এক সময় ত্রিপুরা ইয়াংদের অধ্যুষিত এলাকা। এটা ডুমুর বান হওয়ার সময় এখানে চাকমারা ছিল, আমি নাই বলবো না, কিন্তু ছিল। এখন যারা আনারস বাগান আম বাগান করেছেন তারা সম্পূর্ণ অবৈধ অনুপ্রবেশকারী, চট্টগ্রাম থেকে এসছে। এবং বাংলাদেশ থেকে যখনই আমাদের ওসি সাহেবের সঙ্গে আমি দেখা করেছিলাম, ওসি সাহেব যখন যেসব লোকগুলোকে ধরে নিয়ে আসেন দলে, তারা আধার কার্ড আর দেখাই দেয়, তাদের ভোটার কার্ডও দেখাই দেয়। এটা এরকম হয়, যার কারণে গন্ডাছড়ার সবচেয়ে বাংলাদেশি দোকান, চট্টগ্রাম থেকে দোকান, তারা ডাবল এই সিটিজেনশিপ নিয়ে রয়েছে। চট্টগ্রামের মধ্যে খাগড়াছড়ি, পানছড়ি, রাঙ্গামাটির লোকগুলা সবারই তাদের ইন্ডিয়ান ভারতীয় নাগরিক সার্টিফিকেট রয়ে গেছে। এবং এখানে চাকমা আদমের এখানে প্রীতি চাকমা গ্রুপ, এই ত্রিবঙ্গিল চাকমা গ্রুপ, এই লোকগুলা এখানে বসবাস করছে। এটা ভারত সরকার জানে, আমি এখানে বিস্তারিত কিছু বলবো না। এই লোকগুলা এখানে বসবাস করছে এবং বাংলাদেশ থেকে এসে শিলাছড়িতে পড়াশোনা করেছে, শিলাছড়ি থেকে ডাইরেক্ট দিল্লিতে পড়াশোনা করছে। এখন উনি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট। তার জায়গা জমি ত্রিপুরা রাজ্যে না হলেও 1000 খানি রয়ে গেছে, তার নামে আম বাগান আছে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আপনারা ডাইরেক্ট প্রত্যক্ষ করুন, নারকেল কুঞ্জ যান, এই আম বাগান কার খোঁজ করুন। কিছুদিন আগে চাকমা ধরা পড়েছে বরদুয়ালিতে, তার নিজস্ব আম বাগান আছে ইয়েতে। এখানে যত সব গুলমাল বা বন্দুক এইসব নিয়ে আছে, ধরা পড়েছে কে? প্রায় চট্টগ্রাম থেকে আসা কিছু অংশের লোক। আপনারা এটা আমার থেকে ভালো জানবেন, আপনারা ধর্মরোগে ধরা পড়েছে পিস্তল সহকারে। এটা তো সব এইসব লোকগুলা ত্রিপুরা রাজ্যে শান্তির শৃঙ্খলা নষ্ট করছে। এখানে আগরতলা শহরে আপনারা দেখেছেন, পুরা আগরতলা চতুর্দিকে বিস্তৃত ভাবে কিছু চট্টগ্রাম বাসীর লোক বসবাস করছে। তার জামাই খাগড়াছড়ির অফিসের একজন পিএ কাজ করছে, ওখানে জেলা সদস্যের তার পরিবার আসাম রাইফেল স্কুলে পড়াশোনা করছে, এখানে দালান বাড়ি করছে। এবং যেভাবে তাদের কীর্তিকলাপ, এটা আপনারা জানেন। বিশেষ করে যে আগে এডিএম ছিলেন নর্থ ত্রিপুরার কৈলাসহরের অনুভূতিতে, এই এডিএম সাহেব আপনার সাসপেনশন হয়েছে তার কীর্তিকর্মের ফলে। কোথাও তারা কিছুদিন আগে ধলাই ডিস্ট্রিক্টের ডিএম এর কাছে এসডিএম সুলিন্তা যে চিঠি দিয়েছে, এখানে প্রচুর নাম আছে। আপনারা দাদার মাননীয় বিধায়কের কাছেও আছে, আমার কাছেও আছে, এখানে অনেক নাম আছে। তারা প্রচুর জায়গা জমি ক্রয় করছে। এখানে বিশেষ করে দেখা যায় এখানে ডিসি ছিলেন, এসডিএম ছিলেন, এই লোকগুলা বিডিও ছিলেন, এই লোকগুলা এখানে জায়গা ক্রয় করছে। তারা কোথায় থেকে আসে? চট্টগ্রাম থেকে তো আসে, এর ছাড়াও তারা আসে অরুণাচল প্রদেশ থেকে। কিছুদিন আগে পেমা খান্ডু অরুণাচলের মুখ্যমন্ত্রী বলেছেন আমাদেরকে দুটো সমস্যা, বড় সমস্যা আছে। তার মধ্যে একটি হচ্ছে আসাম অরুণাচলের বর্ডার নিয়ে তাদের সমস্যা, এই সমস্যাটা তারা ওভারকাম করেছে। দ্বিতীয় সমস্যা কি? চাকমা হাজং এর সমস্যা। অরুণাচল প্রদেশে কখনো তাদেরকে সিটিজেনশিপ দেওয়া হয় নাই, তারা এটা বিরোধিতা করছে। সুপ্রিম কোর্টের রায় হয়েছে তাদেরকে ভারতীয় নাগরিক দেওয়ার জন্য, কিন্তু ওখানকার লোকের এই কিরেন রিজিজু বলেন বা পেমা খান্ডু বলেন, তারা বলেছে তারা সিটিজেনশিপ পাবে, কিন্তু তাদেরকে এসটি হিসাবে ট্রিট করা হবে না।
এবং তারা ওইখানে জমি জমা কিনতে পারবে না। এটা করেছে যেহেতু সুপ্রিম কোর্টের রায় অবমাননা করতে পারবে না, কিন্তু তাদেরকে জমি জমা কিনতে দেবো না, এসটি তারা করবে না। এইসব লোক কোথায় চলে আসছে? ত্রিপুরাতে। ত্রিপুরা ইজ ফার্টাইল ল্যান্ড। মিজোরাম থেকে আপনারা জানেন যে 5 জন ছাত্র এমবিবিএস ইঞ্জিনিয়ার পড়তে সিলেকশন হয়েছিল, তাদেরকে দেওয়া হয়নি। তাদেরকে কেন দেওয়া হয়নি? তাদের বলছে যখন চাকমা অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল হয়েছে তাদেরকে ফোরফাদার হিসেবে তাদের লিস্ট দেখাতে হবে। তারা দেখাতে পারেনি, যার জন্য তাদেরকে সিলেকশনটা ক্যান্সেল করা হয়েছে। আর ত্রিপুরায় যে বাংলাদেশ থেকে মা বাবা আছে আর এখানে গিয়ে চাকরি করছে, টিসিএস টিপিএস আইএস অফিসার হয়ে ঘুরছে, গাড়ি ঘোড়া নিয়ে ঘুরছে। কার চাকরি নিচ্ছে? আপনার আমাদের। শুধু তাদের বলে নয়, যারা বাংলাদেশ থেকে যারা অবৈধ আছে তারা এখানে আছে, যে মাননীয় বিধায়ক বলেছেন এমএলএ হয়ে গেছেন, এই লোকগুলো কার চাকরি খাচ্ছে? ত্রিপুরাবাসীর চাকরি খাচ্ছে, ত্রিপুরার আয়টা তারা নিয়ে যাচ্ছে। এবং তারা ত্রিপুরার যারা আদিবাসী, আমি জানি, আমি কলেজে 1976 কলেজে পড়েছিলাম। আমার চুমতে জহরে ব্যানার্জি এন্ড কুম করে একটা দোকান ছিলেন, খাতাপত্র বিক্রি করতেন, আমি ওখান থেকে নিতাম। উনি সব সময় দেখলে এই বাংলাদেশের আইএসএফ আমার বাড়ি কেড়ে নিয়ে গেছে, এইসব করতো। এখন দোকানই নাই, সব বাংলাদেশের দখল করে নিয়ে গেছে। আমার পরিচিত, আপনারা ভালো করে চিনবেন, সন্দীপ পাল, ত্রিপুরার যে প্রথম রঞ্জিত ট্রফির সেঞ্চুরিকারী, সেই সন্দীপ পাল আমার সঙ্গে চাকরি করার সুবাদে আমার আন্দার ছিল, আমি গ্রামীণ ব্যাংকে ছিলাম। ওনার দোকান বাবা বয়স্ক হওয়ার কারণে এই দোকান যারে দেওয়া হয়েছে, এই দোকান তারা ফেরত পায়নি। আমি প্রশ্ন করি, প্রশ্নটা হইতেছে যে আপনারা সরকারি শরিক দল, আপনি একজন বিধায়ক, আপনারা এই যে এগ্রিমেন্ট সেটা 1 বছর পূরণ হয়েছে না, যার কাছে মুভমেন্ট, আপনারা সরকারের বিরুদ্ধে অভিযোগ যে আপনারা যে এই অনুপ্রবেশ নিয়ে আছে অভিযোগ, এটা স্টেট গভর্নমেন্ট পাস হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের নির্দেশও মানছেন, আপনারা কেন সরকারে আছেন? আমরা ইতিমধ্যে আমি বলে দিয়েছি, আজ সকালেও 10টার দিকে আমি মহারাজের সঙ্গে কথা বলেছি, আমরা রেডি আছি সরকার থেকে। কারণ কেন আমরা সরকার থেকে নেমে যাব বা আমাদের সমর্থন প্রত্যাহার করব, এটা মোটামুটি আমরা রেডি হয়ে গেছে। এবং আমাদের মাননীয় যে এমপি টিটি সিং দেবী, উনিও সমর্থন মানে বিজেপি থেকে রিজেন্ট দেওয়ার জন্য উনি তৈরি হয়ে গেছে। আমরা মোটামুটি রেডি। এবং সম্ভবত যদি আমাদের ইয়ে হয়, এই জুলাইয়ের 20 তারিখের ভিতরে হয়তো দিল্লিতে উচ্চ পর্যায়ে আমাদের একটা মিটিং হওয়ার সম্ভাবনা বেশি আছে। আর মহারাজের সঙ্গে আমি 9 তারিখে দিল্লি চলে যাচ্ছি। তারপরে 1 বছর এখানে সরকারের সঙ্গে আমরা ত্রিপাক্ষিক চুক্তির পরে আমরা ইয়ে করেছি, কথা বলেছি, অনেকবার মিটিং হয়েছে, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং আমি নিজেও গিয়েছি। করবো করছে না, কিছুই হচ্ছে না। ত্রিপুরাতেও যে ইয়ে হচ্ছে, এখানেও তো কিছু করছে না। আমরা বারবার মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছি বিভিন্ন বিষয়ে, কিন্তু কিছু ইয়ে হচ্ছে না। তাহলে আমরা এই সরকারের থাকার কি অর্থ আছে? আপনারা বলুন, ত্রিপাক্ষিক চুক্তি 1 বছর হয়ে গেল, বেশি ইলেকশন হইতেছে না। এখানে 125 এমেন্ডমেন্ট বিল করে এডিসির হাতে ক্ষমতা পাঠানোর কথা, দেওয়ার কথা, এটা আমার কথা না। 2018 এবং 2023 বিধানসভার যে নির্বাচনের যে ম্যানিফেস্টো, বিজেপির ম্যানিফেস্টো, সেখানে আছে। সেটা আজকে সংসদে তুলে তারা বিল পাস করছেন। এটা শুধু ত্রিপুরার জন্য না, 125 এমেন্ডমেন্ট বিলটা, ওইটা উত্তর পূর্বাঞ্চলে 10টা এডিসির জন্য, এটাও তো করছে না। তাইলে আমাদের কাউন্সিলে 2টা ইয়ে আছে, ভ্যাকেন্সি আছে, এটা বাই ইলেকশন হচ্ছে না। তাহলে এই সরকারের অধীনে থাকা বা তাদেরকে সমর্থন করা আমাদের আর কি প্রয়োজন আছে? আমরা সেই জন্য আমরা লাস্ট মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমরা দেখা করবো। কারণ যেহেতু আমাদের অ্যালায়েন্সটা, আমাদের ইয়েটা দিল্লির সঙ্গে হয়েছে, সেখানে আমরা কথা বলবো। তারপরে আমরা মোটামুটি সমর্থন প্রত্যাহার করার দিকে আমরা মোটামুটি তৈরি হয়ে নিচ্ছি। আমাদের সবাই 13 জন আমাদের এমএলএ মিনিস্টার আমরা রেডি আছি এবং আমাদের এমপিও রেডি আছে। আমরা লাস্ট দেখা করব, তারপরে আপনারা জানবেন যে আমরা কোথায় যাই। সমর্থন প্রত্যাহারের বিষয়ে কি বিষয়ে আপনাদের বিধায়কদের সঙ্গে প্রতিশ্রুতি কর্পোরের আলোচনা কমপ্লিট? আমাদের আলোচনা হয়ে গেছে, কমপ্লিট আমাদের আলোচনা হয়ে গেছে। মহারাজা 7 তারিখে
আমাদের র্যালিতে থাকবেন, থাকার পরে উনি ওই দিনে দিল্লিতে চলে যাবেন। আমাদের মোটামুটি আমরা ওই দিকে চলে আগাচ্ছি। আপনারা দেখছেন আমাদের কিছুদিনে রাজনৈতিক পরিস্থিতিটা কোন দিকে গড়াচ্ছে। আমি তো রেগুলার বলে যাচ্ছি এই সরকারের সঙ্গে থাকার প্রয়োজন নেই। না, সমর্থন আছে, ওনার সমর্থন নিয়ে তো আমরা বলছি। আমরা তো সমর্থন নিয়ে তো বলছি, মহারাজ নিজেই তো বলছেন আমরা কেন সমর্থন করবা। 1 বছর আমরা দেখেছি, আমরা বিরোধী দল থেকে আমরা ছেড়ে সরকারের সঙ্গে এসেছি। আমাদের প্রতিশ্রুতি দিয়েছে আমাদেরকে, আমাদের যে অধিকার, ল্যান্ড রাইটস এর কথা, পলিটিক্যাল রাইটস এর কথা বলা হয়েছে। চুক্তিতে কি আছে? এটা কথা আছে, কিছু তো করছে না। তাহলে এই সরকারের অধীনে আমরা কেন থাকবো? আজকে আমাদের 3জন ক্যাবিনেট মিনিস্টার হওয়ার কথা, 2জনে তো আমাদেরকে, একজন প্রতিমন্ত্রী আর একজনকে তো ক্যাবিনেট মিনিস্টার করে রাখছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে কি এজন্য জানেন আপনারা? না, শপথ গ্রহণে বিভিন্ন মিনিস্টার বা ওনার বিভিন্ন এসেছিল, কিন্তু শপথ গ্রহণের যে মিনিস্টারকে সম্প্রসারণ যে করা হচ্ছে, সেটা যদি আপনার সবার সঙ্গে আলোচনা করে যদি করতো তাহলে সবাই সন্তুষ্ট হইতো। কিন্তু আমরা একটা সরকারের শরিক দল হিসেবে আমাদের সঙ্গে তো আলোচনা করেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে দিয়ে রাত্রে ওয়েস্ট ডিস্ট্রিক্টের ডিএম রাত্রে ওনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছে 9:30 দিকে। আমি মহারাজের সঙ্গে 9:30 সময় কথা বলেছি, তখনও উনি জানতে পারেন যে ত্রিপুরার মন্ত্রিসভা সম্প্রসারণ হচ্ছে। আমি বললাম আমাকে কাজ দিয়েছে যে এরকম এরকম, আমি তো এখনো জানতে পারিনি বলছেন। যেহেতু আপনারা বহুদিন ধরে বিভিন্ন রাজনৈতিক জনজাতি সবার জন্য আন্দোলন করে যাচ্ছেন, কিন্তু একটি বক্তব্য আপনারা মূলত যে বিষয় নিয়ে দল গঠন হয়েছিল তাদের সেই দাবি থেকে আপনি পিছিয়ে গেছেন। আজকে আপনার শরীর দল হিসেবে ঘুরে চলে যাচ্ছেন, কিন্তু আপনার যে মূল দাবিটা ছিল ক্যাডার ডিক্লারেশন, সেটার জন্য আপনারা এত বড় পদক্ষেপ নেননি কেন? যারা জনজাতি উপজাতিরা আছে তাদের একটি দাবি যে আপনারা তাদের জন্য তাদের কথা দিয়ে কথা রাখতে পারেনি, সামনের দিনে মতা তাদের সামনে কি হয়েছে? কোথায় আমরা গ্রেটার ত্রিপুরা ছেড়ে দিয়েছি আপনি বলুন? আমরা কি বিবৃতি দিয়ে বলেছি যে আমরা গ্রেটার ত্রিপুরা ছেড়ে দিয়েছি? সেই জন্য তো আমরা সরকার থেকে প্রত্যাহার করতে যাচ্ছি। তো আমাদের গ্রেটার ত্রিপুরা তো আমরা ছাড়িনি। আমরা যেটা ওয়ার্কিং যে গ্রুপে, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপে যেটা সাবমিট করেছি, আপনি দেখেন আমাদের সংবিধানের আর্টিকেল 2-3 এখানে স্পষ্ট লেখা আছে। সেই জন্য তো আমরা ছাড়তে যাচ্ছি। আমাদের সঙ্গে যে চুক্তি, ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে, এটা কিছু করছে না, সেই জন্য তো আমরা সমর্থন প্রত্যাহার করবো। কেন থাকবো এই সরকারের অধীনে? তারপরে ত্রিপুরা সরকারে আপনারা শরিক দল, সামনেই আগামী বছর এডিসি নির্বাচন, জনজাতিদের কাছে কি নিয়ে যাবেন? আপনাদের সাকসেসটা কি আছে? তখন আমাদের পরিস্থিতিটা আসুক, তখন আমরা সঠিক জনগণের কাছে কি নিয়ে যাবো। আজকের দিনে অনেক কিছু আছে, আমাদের অনেক ইয়ে আছে। আমরা বলবো, আমরা তো ছেড়ে দিইনি। তো আমরা তো নির্বাচনের জন্য তো লড়াই করি না, আমরা আমাদের ত্রিপুরা অধিকারের জন্য লড়াই করি। আমরা মন্ত্রীদের জন্য আমরা সমর্থন প্রত্যাহার করবো না, আমাদের অধিকারের জন্য। আমরা পারছি না বলে তো সমর্থন প্রত্যাহার করতে যাচ্ছি। 1 বছর আমরা অপেক্ষা করলাম, আমরা কিছু পাচ্ছি না বলে তো আমরা সমর্থন প্রত্যাহার করতে যাচ্ছি। মূলত কি আপনি সরকার প্রত্যাহার করার দাবিটা কি দেখাতে পারেন আর যে বাংলাদেশকে এই ইস্যুটা নিয়ে এগোচ্ছে? না, আমাদের মেন হইলো যে ত্রিপাক্ষিক যে চুক্তিটা হয়েছে দিল্লিতে, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট কি প্রতিশ্রুতি দিয়েছিল? আমাদের ল্যান্ড রাইটস এর কথা বলেছিল, আমাদের পলিটিক্যাল রাইটস এর কথা বলেছিল, কালচারাল ডেভেলপমেন্টের কথা বলেছিল। এটা তো লেখা আছে পলিটিক্যাল রাইটস এর কথা। আমাদের যে অধিকারগুলি এডিসি এলাকায় হোক বা বাইরে হোক, যে অধিকারগুলি সেটাকে তারা ইয়ে করার কথা। আমাদেরকে এখানে স্টেটে আরো এমএলএ সিট বাড়তে পারে। এডিসিতে আপনার 125 এমএনএম বিল পাস করে সেখানে আপনার বর্তমানে 28টা থেকে 30টা থেকে 50টা করার কথা। এগুলোতে কিছু হচ্ছে না, পাচ্ছি না বলে তো আমরা সমর্থন প্রত্যাহার করতে যাচ্ছি। সেখানে তো এক কথায়, সেখানে আমরা গ্রেটার ত্রিপুরা আমরা ছাড়ছি না। আমরা কখনো বলি না যে আমরা গ্রেটার ত্রিপুরা চলে যাচ্ছি। আপনি দেখবেন কয়েকদিন পরে আমাদের আন্দোলনটা কিভাবে শুরু হয়। কারণ আমরা এখন বলবো জনগণকে, আপনারা বলছেন সরকারে না যাওয়ার জন্য, আপনারা কিছু পাচ্ছেন না। সরকারে আমরা 1 বছর বলছি, সরকারের সঙ্গে আমরা আছি। এখন যদি কিছু দিচ্ছে না, তাই আমরা মাঠে নামবো, জনগণকে দিয়ে বলবো। আমরা তো আর অন্যান্য পার্টির মতো না যে পাক বা না পাক 5 বছর তাদের সঙ্গে থাকবো। আমরা একটা ছবি ভাইরাল হয়েছিল
কংগ্রেসের সঙ্গে কি করতে পারতেন না? এটা তো চা চক্র ভাই, যে কোনো সময় তো সবার সঙ্গে, আমি তো সুদীপ রায় বর্মার সঙ্গে দেখা করি, গোপাল রায়ের সঙ্গে আমারও তো কথা হয়, জিতেন চৌধুরীর সঙ্গে তো আমার চা চক্র হয়। তাই বলে কি আমি ওনার সঙ্গে কি মিশে গেছি? যার যার আদর্শ নিয়ে যাদের, এটা তো রাজনীতিতে সবার দেখা হবে। যে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করি, তাহলে কি আমরা বিজেপিতে হয়ে গেছি নাকি? আপনার বলুন। থ্যাংক ইউ। এখন আগে আপনি বলেছেন যে 1980 সালের আগেও রাজ্যে অনেক পুরস্কারী আছে এবং তারা বিভিন্ন জায়গায় চাকরি করছে বা থাকছে ইলিগেল জবে বা কাগজপত্র বের করে। তো নতুন যে সিএ আইনটা হয়েছে এটার মধ্যে অলরেডি ভারত সরকার একটা দিয়ে দিয়েছে 2014 সালের আগে বা 2014 সালের মধ্যে যারা ভারতে প্রবেশ করেছে মানে হিন্দুদের মধ্যে, ওদেরকে কাগজপত্র দেবে ভারত সরকার। তো আপনারা কাদের বিরুদ্ধে যাচ্ছেন যে এখানে যে কাগজপত্র যে দিব, আপনি সিএ আইনটা ঠিকভাবে পড়ছেন কিনা আমি জানি না। সিএ ফর্মটা যদি ফিল আপ করতে গেলে আপনাকে বাংলাদেশে, যে আপনি বাংলাদেশ থেকে আছেন সেখানকার জমির পত্র বা আইডি কার্ড বা আপনার পাসপোর্ট অথবা ইলেকট্রিক বিল, ওইগুলি কোনো না কোনো ডকুমেন্টস আপনাকে ওইখানে ফিল আপ করতে হবে। আমি বিধানসভায় প্রশ্ন দিয়েছিলাম, মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন প্রশ্ন দিয়েছেন, আজ পর্যন্ত সিএ লাগু হওয়ার পর ত্রিপুরা কেউ এই পর্যন্ত ফর্ম ফিল আপ করেনি, একজন ফিল আপ করেনি। তাইলে যে যারা এখানে আছে বাংলাদেশ থেকে হিন্দুরা যারা নির্যাতিত হয়ে আছে, ওখানে যারা নির্যাতিত হয়ে বর্ডার ক্রস করে ত্রিপুরায় আসার পরে তাদের প্রথম দায়িত্ব হচ্ছে কোনো না কোনো থানায় গিয়ে জানানো বা কোনো প্রশাসনের কাছে তাদের জানানো যে আমরা বাংলাদেশের নির্যাতিত হয়ে আমরা ভারতে ত্রিপুরা রাজ্যে এসেছি। এটা নথিভুক্ত করতে হবে। কেউ তো করেনি ত্রিপুরায়, কেউ করেছে? এমন তো কেউ তো করেনি। আজকে যে ক্যাম্পের বাজারকে নয়, আগে যে 71 সনে যারা রিফিউজি আসলো তাদেরকে ওখানে রাখা হয়েছিল, সেজন্য ক্যাম্পের বাজার হয়েছে। ওইরকম বহুত আছে এখানে অনেক ঘটনা। এই যে শচীন্দ্রনগর কলোনি, সুকুময় কলোনি, বিবেকানন্দ কলোনি, অনেক কলোনি আছে। কোথায় থেকে আছে ওরা? আপনি ভেরিফিকেশন করুন। তারপরে আপনার সিএ তো তারা তো অ্যাপ্লাই করলো না, এখন আবার নতুন ভোটার তালিকা বিহারে শুরু হচ্ছে। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বাইরে হচ্ছে। তো এটা বাইরে হলে তো আপনার অনেক, আপনাকে নাগরিক আপনি নিজেকে প্রমাণ করতে হবে, এটা আমাকে কিছু করতে হবে না। শুধু ওইটা না, আপনার আরওয়ারটা চেক করলে তো ধরা পড়বে সে কোথায় থেকে আছে। আরওয়ারটা চেক করুন না। এমন এক তথ্য আছে আগরতলা শহরে তার কোনো জমিপত্র নাই, কাগজপত্র সব আছে, উনি বাড়িতে থেকে সারাটা জীবন শেষ করে দিচ্ছে, সরকারি চাকরি করছে, এরকম তথ্য আছে আমাদের কাছে, নথি আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমার তো কোথায় যাই হোক, আমি একটা জিনিস বলছি যে যে ত্রিপুরা রাজ্যের যে লোক সংখ্যা যে রেশিও হিসাবে বেড়েছে, এটা আপনারা একটু খেয়াল করবেন যে 1951 সনে আমাদের ত্রিপুরা রাজ্যের লোক সংখ্যা ছিল 6.5 লাখের মতো। 1951 সনে আছে 6,39,000, আর 1961-তে 11,42,000 হয়েছে এবং বেড়েছে 5,02,000 এবং টোটাল গ্রোথ হচ্ছে 78.71। এটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং এর পরবর্তীতে সবসময় ওই 30-34 এরকম করে বেড়ে এসছে। আমি এইটা হচ্ছে ত্রিপুরায় 1971 সনে ত্রিপুরা 14 লাখের 15 লাখ আছিল, কিন্তু শরণার্থী এসছে 14-14.5 লাখ। এটা অফিসিয়ালি এসছে, কিন্তু অফিসিয়ালি আসার পর এইটা পরবর্তীতে সবাই যায়নি, রয়ে গেছে। এইটা গুলা একটা প্রশ্ন। আর এখানে ত্রিপুরার যে যারা পার্বত্য চট্টগ্রাম থেকে এসছে, আমি একটা উদাহরণ দিচ্ছি, এখানে অন্যান্য যারা জনজাতিরা আছে তাদের গ্রোথ রেটটা কত, আর একটা পার্টিকুলার বিশেষ করে চাকমাদের তাদের গ্রোথ রেটটা কত বেড়েছে, এটা আমার কথা না, সেন্সাসের কথা। সেটা আমি বলছি 1951 সনে চাকমাদের আসলো 60,277, 1951। 1961-তে আছে কত, 22,386। এরপরে 1971-এ আছে 28,662। 1981-তে আছে 34,797। 1991 96,096 জন, ট্রিপল বেড়েছে। আচ্ছা, এটার একটা কারণও আছে। 1983 সনে
যারা বাংলাদেশ থেকে এসে বিভিন্ন জায়গায় ক্যাম্প হয়েছে তার জন্য বেড়েছে, ধরে নিলাম ঠিক আছে। তাহলে 1901-এ এটা কমবে 64,000 হয়েছে। কারণটা হচ্ছে কি 1997-এ শেখ হাসিনার সঙ্গে এগ্রিমেন্ট হওয়ার পরে কিছু লোক ফিরে গেছে, কিন্তু আরো যাওয়ার কথা ছিল, রয়ে গেছে। এখন তাদের লোক সংখ্যা দেখা যায় 2011-তে 79,813 জন। এখন বর্তমানে আপনার যদি সেন্সাস হয় মিনিমাম তার 1.5 লাখ। তাহলে যেখানে আপনি রিয়াংরা আসলো সেকেন্ড পজিশন 1,88,000, তারা চলে আসবে সেকেন্ড পজিশন। তাহলে এই গ্রোথ রেটটা কোথায় থেকে এসছে সেটাই আমার, এই যে আপনারা সামনে চলে যান, চলে যান, বা রাইমা বেলি, শিলাশক্তি চলে যান, গন্ডা শব্দ রাইমা বেলি, সবটাই যে হারে দ্রুত ভাবে বাড়ছে সেটা একটা দেখার বিষয়। যেটা মাননীয় বিধায়ক বলেছেন, আপনারা গিয়ে দেখেন এখানে ডিটেকশন করে, চেক করে, ভেরিফিকেশন করে কিছুই করেন, এটা একটা। কিন্তু ত্রিপুরার যে যারা চাকমা অধিবাসীরা আছে তারাও এখন মুভমেন্ট করছে, কারণ তাদের বিরুদ্ধে যারা বিদেশি আছে তাদের বিরুদ্ধে তারাও মুভমেন্ট করছে। যারা অরিজিনাল চাকমা তাদের কোনো আপত্তি নেই, অরিজিনাল যারা বাঙালি তাদেরও কোনো আপত্তি নেই, কারণ ত্রিপুরার যে মহারাজ আমল থেকে পাহাড়ি বাঙালি মিলেমিশে আমরা একসঙ্গে থাকি, সেটাও। কিন্তু বাইরের থেকে এসে আপনার চাকরি, আপনার দোকান, আপনার জমি জমা কেড়ে নিবে, সেটা তো আপনারাও চান, কেউ চায় না, ত্রিপুরাবাসী কেউ চায় না। তাই আমরা মেনলি যেখানে আলোচনা হয়েছে, আমরা মেনলি যে হোম মিনিস্টার, মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজির যে নির্দেশনা আছে, যে ইনস্ট্রাকশন আছে, এটাকে ফুলফিল করার জন্য আমরা র্যালিটা এখানে আমাদের আলোচনার মধ্যে অনেক কিছু পার্টির কথা চলে এসছে, ঠিক এটা না। আমাদের মূল কথা হচ্ছে হোম মিনিস্টারের যে সব নির্দেশনা আছে এটা ফুলফিল করছে না ত্রিপুরা গভর্নমেন্ট। কারণ ত্রিপুরা যে ডিটেনশন ক্যাম্প হওয়ার কথা সেটা করে, স্পেশাল টাস্ক ফোর্স করার কথা করেননি, ডেপুটেশন করার কথা করেননি। উনি একটা বিবৃতি দিয়ে বলেছেন আমি এই করছি, এটা তো হয় না। যেভাবে অমিত শাহজি যে নির্দেশনা দিয়েছেন এটা প্রত্যেকটা অক্ষরে অক্ষরে ওনার পালন করতে হবে। কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের আমাদের যে রাজ্য এবং কেন্দ্র সরকারের যেভাবে নির্দেশনা আছে সেটাকে ফুলফিল মাননীয় মুখ্যমন্ত্রী বা ত্রিপুরা গভর্নমেন্ট করছে না, সেটা হলো মুদ্রা কথা। সেটার বিরুদ্ধে আমাদের মুভমেন্টটা। থ্যাংক ইউ।